অভাব ধীরে ধীরে আমাদের জীবনটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। শীঘ্রই এমন দিন আসবে যখন হয়তো আমাদের দুবেলার খাবারও কপালে জুটবে না। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আর যদি কখনো না খেয়ে থাকতে হয় তাহলে একসঙ্গে না খেয়ে মরবো। এত ভাবার কি আছে? তুমি সব পরিস্থিতিতে নিজেকে কিভাবে এত শান্ত রাখো বলতে পারো গিন্নি? মরতে তো একদিন সবাইকেই হবে, তাই মৃত্যুকে ভয় করে লাভ কি? আর চিন্তা করলে যদি আমাদের সব সমস্যা দূর হয়ে যেত তাহলে তো আমি সারাদিন বসে চিন্তা করতাম। আচ্ছা ছাড়ো সেসব। এত রাতে যেহেতু পানের থালা নিয়ে এখানে আমার পাশে বসেছো, নিশ্চয়ই তোমার আমার কাছে কোনো আবদার আছে। তুমি সব সময় আমার মনের কথা ধরে ফেলো, আজও ঠিক বুঝে গেলে। 6 বছর ধরে সংসার করছি, তুমি কখন কোন কাজ কেন করো সব কিছুই আমার জানা। বলছিলাম তোমার কৃষিকাজের টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। আমার তো কিছুটা পড়াশোনা জানা আছে। আমি যদি গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াতাম আমারও সময় কেটে যেত, সংসারে কিছু টাকাও আসতো। আমি থাকতে তুমি কষ্ট করে কাজ করবে সেটা আমি চাই না, কিন্তু যদি তুমি শখের বশে শিক্ষকতা করতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না। তাহলে কি আমি আগামীকাল গিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে? তুমি যদি স্কুলের শিক্ষিকা হও তাহলে গর্বে আমার মন ভরে যাবে। আমি সকলকে বলবো আমার স্ত্রী একজন শিক্ষিকা। আর কদিন পরেই তো পুজো আসছে। ভাবছি সারদার জন্য কিছু শাড়ি আর মোরালির জন্য নতুন জামা কাপড় কিনে পাঠাবো। মাত্র কদিন আগেই তো কতগুলো সোনার গহনা কিনে সারদার জন্য পাঠালাম। আঙুর আলীর জন্য একটা দামি ঘড়ি কিনে পাঠালাম। আবার পুজোর সময় দেওয়ার কি আছে? তুমি কি পাগল হলে নাকি গো? জামাই বলে কথা, পুজোর সময় কিচ্ছু না দিলে কেমন খারাপ দেখায়। তখন আবার বলবে আমরা মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করতে জানি না। সারদাকে নিয়ে তো দেখছি অনেক ভাবছো, কিন্তু গত 6 বছরে কখনো আস্থার প্রণবকে নিয়ে এত চিন্তা করতে দেখিনি তোমাকে। সব কিছুতেই আস্থার কথাটা না বন্ধ করো তো। তাছাড়া ওর কথা আমি কেন ভাবতে যাব? ও তোমার মেয়ে, ওর ভালো মন্দ তুমি বুঝবে। তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম যেন তুমি আমার মেয়ে আস্থার খেয়াল রাখতে পারো, কিন্তু যদি বুঝতে পারতাম তোমার মনের মধ্যে আস্থাকে নিয়ে এত হিংসে, তাহলে আমি তোমার বিয়ে করবার মতো ভুল করতাম না তোমাকে। তো করলে কেন? আমি বলেছিলাম আমায় বিয়ে করে এই বাড়িতে আনো। আমি চাচ্ছি যাতে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকে, কিন্তু তুমি তোমার বড় মেয়েকে নিয়ে পড়ে আছো। গেল বছর পুজোতে ও বাড়িতে এসেছিল, তুমি ওর সঙ্গে যে দুর্ব্যবহার করেছো সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি তোমার মেয়েকে ঘৃণা করি আর সারা জীবন করব। এটা তোমার ভালো লাগুক বা খারাপ তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে যে বলেছিলাম তোমার বাবার কাছে 10,000 টাকা খুঁজতে চাইতে, সেটার কি হলো? এর মধ্যে তো বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি, কিন্তু ভাবছি আজ নয়তো কাল যাব। কিন্তু তুমি 10,000 টাকা দিয়ে কি করবে সে কথাই তো আমাকে বললে না। গিন্নি, তুমি তো জানো আমার কত দিকে ব্যবসার চাপ। একটা নতুন জমি দেখছি, কিন্তু আর মাত্র 10,000 টাকার জন্য কথা পাকাপাকি করতে পারছি না। দুটো বাড়ি আছে, আবার জমি কেন? এত জমি দিয়ে কি করবে শুনি?
আরে বোকা, ভবিষ্যতে আমাদের যে সন্তান হবে তাদের জন্য তো আমাদের জমি জমা টাকা পয়সা এগুলো সংরক্ষণ করে রাখতেই হবে। না হলে তো তারা ভাববে তাদের বাবা তাদের জন্য কিছুই করেনি। তোমার মতো এত বড় ব্যবসায়ীর ঘরে জন্ম নিবে সে তো সাত কপালের ভাগ্য। পুরো জীবন আরাম আয়েশে কাটবে। এসব তো কিছুই না, খুব শীঘ্রই আমি এই গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে দেখাবো। এত টাকা জমাবো যে সেগুলো রাখবার জায়গা অবধি হবে না। আমার বেশি কিছু চাই না, শুধু বাজারের বড় বড় সোনার গয়নাগুলো যেন আমার আলমারিতে মজুদ থাকে। হবে হবে, খুব শীঘ্রই সেটাও হবে। ছোট থেকে টাকা পয়সার এত কষ্ট পেয়েছি, এখন মনে হয় টাকা ছাড়াই পুরো পৃথিবীটাই অর্থহীন। তুমি যেভাবেই হোক তোমার বাবার থেকে 10,000 টাকার ব্যবস্থা করো। টাকা হাতে পেলেই আমি নতুন জমিটা কিনে ফেলবো। তুমি চিন্তা করো না, এমন কখনো হয়েছে যে তুমি কোনো আবদার করেছো আর আমার বাবা মা সেটা পূরণ করেনি? আস্থা, তুই কোথায় মা? বাবা তুমি, আজ বহুদিন পরে তোমার কথা মনে পড়ছিল। কতদিন দেখিনি তোমায়। তোর জন্য মন কেমন করছিল, কিন্তু তুই তো কত পুজোর পর থেকে আমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস। আমি নিজেই তোর বাড়িতে চলে এলাম। আমার নিজের অসম্মান আমি মেনে নিতে পারি না বাবা, কিন্তু যেই বাড়িতে আমার স্বামী গরিব বলে তাকে অপমান করা হয় সেই বাড়িতে আমি আর কি করে যাই বলো? আমি জানি রে মা, শকুন্তলার ব্যবহারে তোরা খুব কষ্ট পেয়েছিস, কিন্তু ওর কোনো কথার প্রতিবাদ করব সে সাহস আমার নেই। প্রণব নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর। না বাবা, ওর মনের মধ্যে কারোর জন্য কোনো অভিমান নেই। এমনকি অনেকবার বলেছিল যেন আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসি, কিন্তু আমি নিজে থেকেই আর ওই বাড়িতে যাইনি। তুই আমার প্রথম সন্তান, ওই বাড়ির উপরে সবচেয়ে বেশি অধিকার তোর, অথচ আজকে তুই ও বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস। তাতে কি বাবা, ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হলেও আমার বাড়ির দরজা সর্বদা তোমাদের জন্য খোলা থাকবে। কিছু মনে করিস না মা, আর কদিন পরে তো পুজো আসছে, তাই একটু মিষ্টি আর অল্প কিছু টাকা এনেছিলাম। এইসবের কি দরকার ছিল বাবা? তুমি আমাদের আশীর্বাদ দিয়ে গেলে এটাই তো আমাদের জন্য ঢের ছিল। তুই যদি আমার দেওয়া টাকাগুলো গ্রহণ না করিস, তাহলে আমি মনে করব তোর মনে এখনো আমার প্রতি অভিমান আছে। কেমন আছেন মা? তুমি এই সময় কোথা থেকে আসছো? একটু বাজারে গিয়েছিলাম কিছু সবজি কিনতে। পুজোর কেনাকাটা করে ফিরলেন বুঝি? দেখতেই তো পারছো সারদার ওর স্বামীর জন্য কেনাকাটা করে ফিরছিলাম। নতুন জামাই বলে কথা, তাছাড়া এত বড় ধনী ব্যবসায়ী, তাকে তো ভালো মন্দ কেনাকাটা করে দিতেই হয়। ঠিক বলেছেন মা, ধনী জামাই, আদর যত্ন আপ্যায়ন এসব তো তারই প্রাপ্য। অবশ্যই আমার মেয়েকে রাজরানীর মতো করে রেখেছে সে। টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব রাখেনি আমার মেয়ের। এমন মেয়ের জামাই পাওয়া আমার সাত কপালের ভাগ্য। আজ আমি একজন গরিব চাষা, আমার কাছে টাকা নেই বলে অকপটে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছে আমাকে। কোনো একদিন আমারও সময় আসবে, ভাগ্য একদিন আমারও বদলাবে গো। যাগে, আমার এখন দাঁড়িয়ে গল্প করার সময় নেই। তাড়াতাড়ি গিয়ে সারদার মুরালির সঙ্গে দেখা করে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিয়ে আসি। তুমি
এইভাবে চুপচাপ বসে আছো, কোনো কথা বলছো না? কি হয়েছে তোমার? এতবার জিজ্ঞেস করলাম এই নিয়ে, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না। 10,000 টাকা খুঁজেছিলাম, সেগুলো এখনো পেলাম না। পুজোর বাজার করে পাঠিয়েছে, অল্প কটা স্বর্ণের জিনিস আর অল্প দামি কাপড় চোপড়। এইসব ভালোবাসার জিনিস আমাদের বাড়ির চাকর বাকরদের দেওয়া হয় পুজোর সময়। তো আমি মাকে বলেছিলাম পুজোর বাজারের টাকা আমাকে দিয়ে দিতে, কিন্তু মা তা না করে নিজে গিয়ে সবকিছু কিনে আনলো। এটা আমার কি দোষ? এই অল্প দামে জিনিসপত্র আমি কখনো ব্যবহার করি না, এগুলো গিয়ে বাড়ির চাকরদেরকে বিলিয়ে দাও। এবারের মতো না হলে মানিয়ে নাও, আমি কথা দিচ্ছি পরের বার থেকে আর এমনটা হবে না। শোনো, তোমার বাবার বাড়িতে যে আছে বসত বাড়িটা, সেই জমিটার মূল্য কম করে হলেও 10 লক্ষ টাকা। ওই জমিটা যদি আমরা নিয়ে নিতে পারি। কিন্তু ওটা তো বাবার পৈতৃক জমি, ওটা যদি আমরা কিনে নেই তাহলে মা আর বাবা থাকবে কোথায়? তোমার মা বাবা কোথায় থাকবে সেই চিন্তা কেন করছো? নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শেখো। ওই জমির ভবিষ্যৎ মূল্য কত হবে তুমি চিন্তা করতে পারছো? কিন্তু তোমার কি মনে হয় বাবা কি রাজি হবে তোমাকে ওই জমি বুঝিয়ে দিতে? মুরালির কোনো জিনিস একবার মনে ধরলে সেটা মুরালি কারোর কাছে খোঁজে না, কেড়ে নেয়, বুঝলে? কিন্তু সেটা অন্যায় হবে না? সারদা, ওই জমি আমাদের হলে ভবিষ্যতে আমাদের অনেক লাভ আছে। আমি শুধু তোমার সঙ্গ চাই। আজকে সকালবেলায় বাজার থেকে ফেরবার সময় পথে তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি নিশ্চয়ই তোমাকে আবার অপমান করেছেন, তাই না? অপমান করেননি, দেখলাম পুজোর অনেক কেনাকাটা করেই সারদার বাড়ির দিকে যাচ্ছিলেন মুরারি আর সারদাকে পুজোর বাজার দেওয়ার জন্য। আমাদের বাড়িতে আজ সকালবেলা বাবা এসেছিল এবং কিছু টাকা দিয়ে গেছে পুজোর বাজার করার জন্য। আমি নিতে চাইনি, কিন্তু বাবা জোর করে দিয়ে গেল। আবার অনুমতি ছাড়া সেই টাকাগুলো তুমি নিতে গেলে কেন? মানলাম আমি একজন গরিব কৃষক, কিন্তু অন্তত একটু সামর্থ্য আমার আছে যে আমি তোমাকে পুজোর বাজার করে দেব। বিশ্বাস করো, তোমার মনে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু বাবা এত জোর করছিল না, আমি না নিয়ে পারলাম না। তোমার মা আজকে আমায় তার ছোট মেয়ের জামাইয়ের গল্প শোনাচ্ছিলেন। তার ছোট মেয়ে জামাই কতটা ধনী, বুড়ি বুড়ি টাকা আর জায়গা সম্পত্তি তার। তার মেয়েকে কতটা সুখে রেখেছে, অথচ আমাকেই দেখো, বিয়ের 6 বছর হয়ে গেল কিন্তু আজ অবধি তোমাকে দামি কোনো উপহার দিতে পারিনি। আমি একজন ব্যর্থ মানুষ। দয়া করে তুমি এসব কথা বলো না। বিশ্বাস করো, তোমাকে বিয়ে করে আমার মনে কোনো বিন্দু মাত্র আফসোস নেই, সত্যি বলছি। তুমি দেখে নিও গিন্নি, কোনো একদিন আমিও জীবনে খুব সফল হয়ে দেখাবো, বড় বাড়ি গাড়ি সব করে দেখাবো। তখন আর কেউ বলতে পারবে না যে আমি আমার স্ত্রীকে সুখে রাখিনি, আমি আমার সংসার সুন্দর মতো চালাতে পারি না। তুমি যখন যেই রকম পরিস্থিতিতেই আমাকে রাখো না কেন, আমি কোনো অভিযোগ করব না। আর আমার পুরো বিশ্বাস আছে তুমি একদিন জীবনে খুব সফল হবে। 2 দিন পর পর এক একটা আকাশ ছোঁয়া আবদার করে বসে তোমার মেয়ের জামাই। হয়তো ধনী ব্যবসায়ী, ওর জন্য 10,000 টাকা এমন কি ব্যাপার, নিজে বন্দোবস্ত করতে পারছে না। মানুষ কোনো একটা বিপদে তো পড়তেই পারে, তাতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? আর তাছাড়া আমরা ওর শ্বশুর শাশুড়ি, আমাদের কাছে আবদার করবে না তো কার কাছে করবে শুনি? যখন থেকে ওর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি তখন থেকে একটার পর একটা আবদার করেই চলেছে। ওদের আমার পরিস্থিতিও তো বুঝতে হবে। আমিও তো একজন মধ্যবিত্ত বৃদ্ধ লোক,
টাকার কি কাজ লাগিয়েছি নাকি আমি? এখন যদি মোরালির জায়গায় প্রণব তোমার কাছে টাকা চাইতো, তাহলে তুমি ঠিকই ওকে টাকা দিয়ে দিতে। মোরালির টাকা খোঁজায় যত সমস্যা হয়েছে। প্রণব গরিব হলেও ওর মধ্যে আত্মসম্মান বোধ আছে। আজকে অবধি কখনো এসে আমার কাছে কোনো টাকা বা কোনো কিছু আবদার করেনি। তোমার কাছে তো তোমার মেয়ে আস্থা আর তার স্বামী ভালো হবেই। যত সমস্যা শুধু আমার মেয়ে সারদা আর তার স্বামীকে নিয়ে। তোমার মেয়ের প্রতি অতিরিক্ত স্নেহ আর জামাইয়ের প্রতি অতিরিক্ত আস্থা একদিন আমাদের কঙ্কাল করে ছাড়বে। সেদিন তুমি নিজেও আফসোস করবে। মোরালি খুশি থাকলে তবেই আমার মেয়ে ভালো থাকবে। আর তাই মোরালিকে খুশি করতে যা করতে হয় আমি করব। তুমি যদি মোরালিকে টাকা না দাও, তাহলে আমি আমার গয়না বিক্রি করে মোরালিকে টাকা জোগাড় করে দেব। তুমি কি পাগল হলে? কালকে যদি মুরালি এসে বলে আমাদের সর্বস্ব বেচে দিতে, তাহলে তুমি তাও করে দেবে নাকি? যদি এটাতে আমার মেয়ের খুশি থাকে তবে তাই করব। অবশেষে এত বছরের সাধনার পরে তুমি নিজের একটা ব্যবসা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছ, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। এবার শুধু প্রার্থনা করো যেন ভালোভাবে সবকিছু হয়। আমার বন্ধু যতীনের থেকে জানতে পারলাম যদি ঠিকঠাক মতো রপ্তানি করা যায় তাহলে এই ব্যবসা অনেক টাকা লাভ আছে। তুমি নিজের মতো পরিশ্রম চালিয়ে যাও। আমার বিশ্বাস আস্তে আস্তে আমাদের সব দুর্দিন কেটে যাবে এবং ভালো দিন আসবে। আমি তো এখন থেকেই ভেবে রেখেছি, যদি ব্যবসাটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি তাহলে সবার আগে একটা নতুন বাড়ি কিনব, আর সে বাড়িতে তোমাকে মহারানীর মতো করে রাখব। এখন থেকে এইসব পরিকল্পনা করো না, আগে উপরওয়ালার নাম নিয়ে ব্যবসাটা শুরু করো। বাকি সব কিছু উপরওয়ালাই সামলে নেবেন। আর কদিন পরেই আমরা শহরে গিয়ে সেখানকার ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে আসব। এরপর থেকে আমাদের ধান রপ্তানির কাজ শুরু করব বলে আশা করছি। আমি এই খবরটা বাবাকে জানাবো। আমার মতো তিনিও এই ব্যাপারে জানলে খুব খুশি হবেন। তিনিও সব সময় চাইতেন যেন তুমি জীবনে খুব উন্নতি করো। এত তাড়াতাড়ি বলবার কিছু নেই, আর একটু সময় যেতে দাও। আগে আমি শহরে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি, তারপর না হয় সবাইকে এ ব্যাপারে জানাবো। আপাতত এই বিষয়টা তোমার আর আমার মধ্যেই থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো সেটাই হবে। যদি একবার আমি সফল হতে পারি তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব আমিও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি। এই দরিদ্রতার বেড়াজাল থেকে বেরিয়ে আমি সব অপমানের জবাব দেব। তুমি কোনো চিন্তা ছাড়া শুধু এগিয়ে যাও, আমি সব সময় তোমার পাশে আছি। বুঝলে মা, আজ তোমার কাছে খুব জরুরি একটা দরকারে এসেছি। কি দরকার? তোর শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? তোর আর মুরালির কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা ঠিক আছি, কিন্তু একটা সমস্যায় পড়েছি। তোমার জামাই একটা নতুন জমি কিনছে, কিন্তু সেই জমির যে দলিল আছে সেখানে আমাদের সইয়ের পাশাপাশি আরও দুজনের সাক্ষী সই দরকার। আর ও চায় যেন তুমি আর বাবা আমাদের সাক্ষী হিসেবে থাকো। সত্যি মোরালির মতো ছেলে হয় না। ও আমাদের কতটা সম্মান করে তাও এই কাজটাতেই বোঝা গেল। তোমাদের কোনো আপত্তি নেই তো আমাদের সাক্ষী হিসেবে সই করতে? একদমই না। তোরা আমাদের ভরসা করে নিজেদের সাক্ষী বানাতে চাইছিস,
এটাতে আমাদের কি অসুবিধা হবে? এই কাগজে লেখা আছে মোরালি ওই নতুন জমি কিনে নিচ্ছে। তুমি একবার পড়ে তারপর সই করে দাও। আমি আর তোর বাবা কি আর পড়াশোনা জানি রে? তোরা একবার বলে দিয়েছিস, সেটাই যথেষ্ট। আর পড়ার কোনো দরকার নেই। বাবা, আপনি এখানে? কেমন আছেন আপনি? আমি ভালো আছি বাবা। তোমাদের উন্নতি দেখে আমি আরো ভালো হয়ে গেছি। অবশেষে সেটাই পেয়েছো যেটা তুমি যোগ্য। সবই আপনার আশীর্বাদ আর ওপরওয়ালার কৃপা। তাছাড়া আপনার মেয়ে আস্থা ভালো খারাপ সব রকম পরিস্থিতিতে যেভাবে আমাকে মানসিকভাবে সহযোগিতা করে গেছে, এসব কিছু ওর প্রাপ্য। তুমি প্রমাণ করে দিলে যারা জীবনে হাল না ছেড়ে চেষ্টা করতে থাকে তারা কখনো না কখনো সুখের দেখা পেয়ে যায়। আমি কিন্তু কোনো কথা শুনবো না বাবা। আমাদের এই নতুন বাড়ির কাজ হয়ে গেলে আপনি আর মা দুজনেই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ করবার জন্য আসবেন। হ্যাঁ, আর কেউ আসুক বা না আসুক, আমি অবশ্যই আসবো, এটা তুমি নিশ্চিত থেকো বাবা। আমার মন থেকে প্রার্থনা থাকবে যেন তোমরা জীবনে আরো বেশি সুখী হও, আরো অনেক উন্নতি করো। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনার মেয়ের মতো একজন জীবন সঙ্গী আমাকে দেওয়ার জন্য। ও শুধু আমার স্ত্রী নয়, আমার সবচেয়ে ভালো বন্ধুর মতো সব সময় আমার পাশে ছিল, আর এখনো আছে। আমার ভাগ্য পরিবর্তনের পেছনে সবথেকে বড় কারণ আস্থা। আমার মেয়ে বরাবরই সৌভাগ্যবতী। মৃত্যুর আগে তোমাদের সুখের দিন দেখে যেতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। দরিদ্রতা যেভাবে আমাকে গ্রাস করে ফেলেছিল, আমি কখনো কল্পনা করতে পারিনি আমি এ পর্যায়ে আসতে পারবো। যেসব মানুষ তোমাদের দুঃসময় তোমাদেরকে আপন করেছিল, তোমার সফলতা তাদের মুখে একটা অদৃশ্য চড় মারবে বলে আমি আশা করছি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ বা অভিমান নেই। শুধু আমার জন্য প্রার্থনা করবেন যেন এই সুখ চিরস্থায়ী হয়। শয়তান এক হয়ে গেছে। আগামীকালকের মধ্যেই আমরা চাইলে ও বাড়িতে কবজা করতে পারবো। এরপর তোমার বাবার ভাঙাচোরা বাড়িটা ভেঙে আমি একটা নতুন দেখবে ঘর বানাবো। আমরা এত কিছু করে ফেললাম, কিন্তু বাবা মা কেউ কোনো টেরও পায়নি। ওরা তো জানেও না এইসব কিছুর ব্যাপারে। জানি না কাল যখন ওরা জানতে পারবে তখন ওদের কি অবস্থা হবে। আরে আজকে থেকে আরো 10 বছর পরে ওই জমির দাম কোটি টাকা হবে। তার মানে বুঝতে পারছো আমরা কত টাকার মালিক হয়ে গেছি। তোমার মা বাবা এতটাই বোকা, তারা আমাদের কথা বিশ্বাস করে নিল। কিন্তু আগামীকাল যদি আমরা বাড়িটা কবজা করে নিই, তাহলে মা আর বাবা কোথায় থাকবে কিছু ভেবেছো? ওরা কোথায় থাকবে সে কথা আমি জানবো কি করে? আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। কালকে গিয়ে ওদের ধাক্কা দিয়ে বের করে দেব। এরপর ওরা যেখানে যাবে যাক, আমার তাতে কিছু যায় আসে না। কথাটা তুমি ঠিকই বলেছ। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। সুতরাং মা বাবার কি হবে না হবে সেটা নিয়ে আমি মাথা ঘামানোর কেউ নই। হয়তো কিছুদিন পথে পথে ঘুরবে, এরপর গিয়ে আস্থার প্রণবের বাড়িতে আশ্রয় নেবে ভিখিরির মতো। কিন্তু আমাদের সেসব ভেবে মন খারাপ করবার কোনো কারণ নেই। এখন আমাদের সুখের সময় এসেছে, আনন্দের সময়। হিয়া। যদিও বাবা মার জন্য আমার কিছুটা খারাপ লাগছে, কিন্তু ওদের চেয়ে আমাদের ভবিষ্যতে বেশি গুরুত্বপূর্ণ। ওরা আর কয়দিনই বা বাঁচবে, কিন্তু আমাদের তো পুরো জীবন পড়ে আছে। কালই গিয়ে ওদের বাড়ি থেকে তাড়িয়ে বাড়ি ভাঙবার কাজ শুরু করে দেব। আগামী 10 বছরের মধ্যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হব আমি 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 রায়গঞ্জের শোভনবাবুর নাম লিখেছ? তিনি কিন্তু
আমাদের দুঃসময়ে আমাদের অনেক সাহায্য করেছিলেন, তাকে কিছুতেই ভোলা যাবে না। তাকে কি করে ভুলতে পারি বলো তো গিন্নি? তিনি তো আমাদের বিশেষ অতিথি। তার নাম আমি সবার আগেই লিখেছি। আমি জানি না আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে মা আর বাবাকে ডাকা উচিত হবে কিনা। বাবা হয়তো আমাদের খুশিতে সামিল হওয়ার জন্য চলে আসবেন, কিন্তু মা তো আমাদের একদমই পছন্দ করেন না। তিনি আমাদের পছন্দ করুক বা না করুক, কিন্তু তাকে নেমন্তন্ন করাটা আমাদের দায়িত্ব। আমাদের সঙ্গে তার সম্পর্ক যেমনই হোক, এটা তো অস্বীকার করা যাবে না যে তিনি আমাদের পরিবারেরই অংশ। কিন্তু যদি তাকে নেমন্ত্রণ করা হলে অনুষ্ঠানে এসে তিনি আমাদের অপমান করার চেষ্টা করেন, তাহলে সবার সামনে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যাবে। অত কিছু চিন্তা করবার দরকার নেই। বাবা আর মা দুজনকে আমরা নেমন্তন্ন করে আসব। মা আসুক বা না আসুক, অন্তত বাবা তো আসবেন আমাদের নিমন্ত্রণে। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি আর আটকাবো না। মা আর বাবা দুজনের নাম লিখে দাও। আমরা না হয় কালই দুজনকে নেমন্তন্ন করে আসবো। যেহেতু এখন আমরা আগের চেয়ে অনেকটা উন্নত অবস্থায় আছি, আর ধীরে ধীরে আমাদের ভালো দিন আসতে শুরু করেছে, আমার মন বলছে মা আর আমাদের ওপরে অভিমান করে থাকবেন না। হয়তো তিনি আমাদের নেমন্তন্ন গ্রহণ করে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে আসবেন। আমি জানি না, কিন্তু তুমি যেমনটা বলছো তেমনটা যদি হয় তাহলে আমিও খুব খুশি হব। কেননা ছোটবেলা থেকে আমি শুধু এটাই চেয়েছি যেন তিনি আমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করে নেন। তুমি চিন্তা করো না, কালকে আমরা গিয়ে নেমন্তন্ন করে আসি, পরে যা হবে দেখা যাবে। কি রে সারদা, বাবা জীবন, তোমরা এত সাত সকালে এখানে এসেছো। সারদা, তুই আসার আগে অন্তত একবার জানিয়ে দিতিস যে মোরলিও তোর সঙ্গে আসবে, তাহলে আমি সব কিছু সেইভাবে আয়োজন করে রাখতাম। আজ কোনো আয়োজন করার দরকার নেই মা, তোমরা বরং তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও। জিনিসপত্র গোছাবো? কিন্তু কেন? কোথায় যাব আমরা? কি বলছো এসব? এই বাড়ি থেকে বাইরে কেন যাব? সকাল সকাল কি তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা নিতান্তই বোকা। অবশ্য মূর্খ মানুষের থেকে আর কি বা আশা করা যায়। আমার হাতের এই দলিলটা, এটা আপনারাই আপনারই বাড়ির দলিল। আমার বাড়ির দলিল? হ্যাঁ, আগে হ্যাঁ, এই দলিলে লেখা ছিল আপনারা স্বেচ্ছায় এ বাড়ি আমার আর সারদার নামে লিখে দিচ্ছেন। তোমরা আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে? আপোষে বললে তো তুমি আমাদের এই বাড়িটা দিতে না বাবা, তাই আমরা বাধ্য হয়েছি এমনটা করতে। এখন কি আপনারা বাড়ি থেকে বের হবেন, নাকি আমার এই লোকজন নিয়ে ধাক্কা দিয়ে বের করতে হবে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বাবা মা, তোমরা আমার বাড়িতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা আমার বাড়িতে এসেছো। আমি পরিস্থিতির কাছে পুরো অসহায় হয়ে পড়েছি মা, পুরো অসহায় হয়ে পড়েছি গো। এ কি, তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমাদের? সারদা আমাদের সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আস্থা। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের মেয়ে আমার সঙ্গে এমনটা করবে। মা, বাবা, তোমরা শান্ত হও, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসো। মুরালি এত বড় একজন ধনী ব্যবসায়ী, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না, তবুও আপনাদের কাছ থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়ে কি পেল? এই জমিটার দাম প্রত্যেক বছর বাড়তে থাকে, ভবিষ্যতেও এর দাম অনেক বেড়ে যাবে। হয়তো মুরালি সেটা জানতে পেরে গেছিল,
আর তাই এত নোংরা একটা ষড়যন্ত্র করেছে আমাদের সঙ্গে। এখন আমরা কি করব, কোথায় যাব? আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তোমার এই মেয়ে আর মেয়ের জামাই একদিন আমাদের সর্বশান্ত করে দেবে। দেখো আজকে আমার কথাই সত্য হয়ে গেল। বাবা, তুমি আর দয়া করে মার সঙ্গে এভাবে কথা বলো না। মা তো আর বুঝতে পারেনি এমন কিছু হবে। আমাদের কি ভাগ্য দেখুন, আজই আমরা আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের জন্য আপনাদের নেমন্তন্ন করতে যাচ্ছিলাম, আর আজকে আপনারা নিজেরাই এখানে। কটা দিন আমাদের একটু আশ্রয় দাও বাবা, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে শীঘ্রই এখান থেকে চলে যাব। না বাবা, এখন থেকে তুমি আর মা আমাদের সঙ্গেই থাকবে। সারা জীবন অপেক্ষার পর আমি তোমাদের পেয়েছি, তাই আমি এখন তোমাদের আর কোথাও যেতে দিব না। আস্থা একদম ঠিক বলছে, আমাদের এই সুখের সময় আপনারা আমাদের সঙ্গে থাকলে আমাদের সুখ আরো দ্বিগুণ হয়ে যাবে। আমরা আপনাদের কোথাও যেতে দিচ্ছি না। সারা জীবন যাদের তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছি, আজ সেই আমাদের কাছে টেনে নিল। আমাকে তুই ক্ষমা করে দে আস্থা, ক্ষমা করে দে।